হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের লেকচার 8 এ। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব অসমোটিক প্রেসারের উপরে যা যা কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তার সঙ্গে আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন এবং আমরা কিছু নিউমেরিক্যাল কোশ্চেন আমরা এখানে কভার করব। আজকে থেকে আমি প্রতিটা ভিডিওর শেষে কিছু এমসিইউ কোশ্চেন দেব। যখন নিউমেরিক্যাল কোশ্চেনগুলো কভার করব তখন তার কিছু কিছু অঙ্কের ক্যালকুলেশনগুলো তোমাদেরকে করতে বলবো। তোমরা অবশ্যই সেই ক্যালকুলেশনগুলো করে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো তোমরা ভিডিওগুলো পুরোপুরি দেখছো না। তাই এই কথাটা মাথায় রেখেই কিন্তু ভিডিওটা দেখবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই ক্লাসে প্রথম হও তাহলে আমরা সলিউশন চ্যাপ্টারের উপরে আরো 7টি ক্লাস কমপ্লিট করেছি, যে ক্লাসগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি যদি সেই ক্লাসগুলি করে নিয়ে আজকের ক্লাসটি ফলো করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকে ক্লাসটি শুরু করার আগে অর্থাৎ কি অভিস্রবণ চাপ সম্বন্ধে আমাদের বুঝতে গেলে আমাদের প্রথমে অর্ধব্যাপ্ত পর্দা এটা কি জিনিস সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। দেখো, অর্ধব্যাপ্ত পর্দা সম্বন্ধে আমরা 10 ক্লাসে সম্ভবত বায়োলজিতে পড়ে থাকবো আর কি, তো তাও আমরা এগুলো একটু রিভাইজ করে নেবো। দেখো, অর্ধব্যাপ্ত পর্দা কি জিনিস না কি, যে এটা একটা এমন একটা পর্দা যে পর্দাটার মধ্যে দিয়ে যদি আমরা ধরে নাও বিশুদ্ধ দ্রবণ থেকে, বিশুদ্ধ বা দ্রাবক থেকে আমরা যদি দ্রবণটাকে যদি পৃথক করে রাখি তাহলে ওই পর্দাটা কি করবে না শুধুমাত্র দ্রাবকের মলিকুলগুলোকে যেতে দেবে। দ্রাবের কণাগুলো ওই পর্দার মধ্যে দিয়ে যদি চলাচল করতে না পারে তাহলে আমরা কি বলবো না ওই পর্দাকে অর্ধব্যাপ্ত পর্দা বলবো। ব্যাপারটা কি বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে কি এরকম, যে ধরে নাও এটা এরকম আমার একটা পাত্র ছিল, সেই পাত্রটাকে আমরা কি করেছি না এই অর্ধব্যাপ্ত পর্দা দিয়ে আমরা কি করেছি একদিকে দ্রাবক নিয়েছি, একদিকে দ্রাবক নিলাম আর একদিকে দ্রবণ নিলাম, ওই দ্রাবকের একটা দ্রবণ নিলাম। এবার আমরা কি হয়েছে এই পর্দাটা এমন হবে, এই পর্দাটা এমন হবে কি সে শুধুমাত্র দ্রাবকের কণাগুলোকে মানে এর মধ্যে দিয়ে যেতে পারবে, কিন্তু দ্রবণের দ্রাবক এদিকে আসতে পারবে বা এই দ্রাবকের দ্রাবক কণাগুলো ওইদিকে যেতে পারবে, কিন্তু দ্রবণে যে দ্রাব কণাগুলো আছে সেই দ্রাব কণাগুলো যদি এই পর্দাটার ভেতর দিয়ে যদি চলাচল করতে না পারে তাহলে ওই সমস্ত পর্দাগুলোকে আমরা কি বলবো না হচ্ছে গিয়ে অর্ধব্যাপ্ত পর্দা বলবো। ঠিক আছে? আচ্ছা, অর্ধব্যাপ্ত পর্দাটা কেন এরকম হয় না, অর্ধব্যাপ্ত পর্দার ভেতরে এই মানে পর্দাটা এরকম হয় যে তার ভেতরে যে হোলগুলো থাকে মানে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো কিরকম হয় না খুবই ছোট হয়। তো তার ফলে যেহেতু দ্রাবক কণাগুলো খুব ছোট হয় তাই জন্য দ্রাবক কণাগুলো ওর মধ্যে দিয়ে পাস করতে পারে, দ্রাব কণাগুলো বড় হওয়ার জন্য তাই জন্য দ্রাব কণাগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে পাস করতে পারবে না। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যদি ধরো জলের মধ্যে চিনি মিশিয়ে দিয়েছো তাহলে জলের H2O মলিকুল তো অনেক ছোট হবে, কিন্তু চিনির মলিকুল সেটা তো অনেক বড় হবে। চিনির মলিকুল দেখো সুক্রোজ মলিকুল অনেক বড় হবে, তাই জন্য চিনিটা কিন্তু এর মধ্যে দিয়ে পাস করতে পারবে না, কিন্তু জলের মলিকুলগুলো এর মধ্যে দিয়ে পাস করতে পারবে। আচ্ছা, তাহলে কি অর্ধব্যাপ্ত পর্দা, এটাকে আমরা ইংলিশে বলি কি না সেমি পারমিয়েবল মেমব্রেন। কি বললাম? সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। এটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি না SPM। ঠিক আছে? দেখো, অনেক সময় কিন্তু কোশ্চেনের মধ্যে তোমাকে এরকম থাকতে পারে যে তোমাকে ডাইরেক্ট অর্ধব্যাপ্ত পর্দা না বলে তোমাকে শর্টে হচ্ছে কি SPM বলে দিতে পারে। তাহলে SPM মানে আমরা কি মনে রাখবো না সেমি পারমিয়েবল মেমব্রেন, তো সেটা মানে কি অর্ধব্যাপ্ত পর্দা। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো, এই যে অর্ধব্যাপ্ত পর্দা আছে সেই পর্দাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কি অর্ধব্যাপ্ত পর্দা দুই ধরনের হতে পারে। একটা ন্যাচারাল অর্থাৎ কি প্রাকৃতিক অর্ধব্যাপ্ত পর্দা, আর একটা কি হবে না কৃত্রিম অর্ধব্যাপ্ত পর্দা। দেখো, প্রাকৃতিক অর্ধব্যাপ্ত পর্দা আমরা কাকে বলবো না যে সমস্ত পর্দাগুলো নেচারে তৈরি হয়, নেচারে অটোমেটিক তৈরি হয় আর কি, তাদেরকে আমরা বলবো কিনা প্রাকৃতিক অর্ধব্যাপ্ত পর্দা। যেমন প্রাকৃতিক অর্ধব্যাপ্ত পর্দার মধ্যে উদাহরণ আমরা কি নিতে পারি না মাছের যে পটকা আছে সেই মাছের পটকা একটা প্রাকৃতিক অর্ধব্যাপ্ত পর্দার মধ্যে পড়ে। তারপরে পার্চমেন্ট, সেলোফেন কাগজ, তারপরে হচ্ছে কি উদ্ভিদ কোষের কোষ পর্দা না প্রাকৃতিক অর্ধব্যাপ্ত পর্দার উদাহরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এখানে কৃত্রিম অর্ধব্যাপ্ত পর্দায় চলে আসো, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কেননা এই বর্তমানে কৃত্রিম অর্ধব্যাপ্ত পর্দাগুলো কৃত্রিম ভাবে মানে আর্টিফিশিয়াল এটাকে তৈরি করা হয় এবং এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের রিভার্স অসমোসিস আমরা পড়বো, সেইখানে রিভার্স অসমোসিসের জন্য এই কৃত্রিম অর্ধব্যাপ্ত পর্দাগুলোকে ব্যবহার করা হয়। কৃত্রিম অর্ধব্যাপ্ত পর্দা প্রথম ট্রাউবে নামে একজন সায়েন্টিস্ট, উনি প্রথম কি করেছিলেন না ওই মাটির যে কলসিগুলো হয় সেই কলসির
গায়ের মধ্যে কি করেছিলেন না কিউপ্রিক ফেরোসায়ানাইড, এটা কি বলো কিউপ্রিক ফেরোসায়ানাইডের লেই ওর উপরে মিশিয়ে প্রথম উনি একটা অর্ধবেদ্য পর্দা উনি তৈরি করেছিলেন। ঠিক আছে, তাহলে কি বললাম যে অর্ধবেদ্য পর্দা তৈরি করতে আমাদের কাকে কাকে দিয়ে তৈরি করা যাবে না কিউপ্রিক ফেরোসায়ানাইড দিয়ে তৈরি করতে পারবো। একরকম ভাবে আমরা কি করতে পারবো ক্যালসিয়াম ফসফেট দিয়েও আমরা অর্ধবেদ্য পর্দা তৈরি করতে পারবো। ঠিক আছে, এবার দেখো এই প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দাগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারি না, কেননা এই পর্দাগুলো কি হয় না উচ্চ চাপ সহ্য করতে পারে না। এগুলো নর্মাল চাপের জন্য এটা ঠিক আছে, কিন্তু উচ্চ চাপ যদি দেওয়া হয় তাহলে এই পর্দাগুলো ফেটে যায়। কিন্তু কৃত্রিম অর্ধবেদ্য পর্দাগুলো কি হয় এরা উচ্চ চাপ সহ্য করতে পারে, তাই জন্য এগুলোকে সাধারণত আমরা আর্টিফিশিয়াল কাজে আমাদের যে প্রয়োজনীয় ব্যবহারিক দিনে আমরা এই পর্দাগুলোকে আমরা ব্যবহার করি আর কি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা পুরো বোঝা গেল যে অর্ধবেদ্য পর্দা কি জিনিস। তাহলে চলো এবার আমরা পড়বো কি না অভিস্রবণ সম্বন্ধে। দেখো অভিস্রবণ বিষয়টা আমরা আগেও পড়েছি, তাও আমরা একটু এটাকে রিভিশন করবো। দেখো অভিস্রবণ প্রক্রিয়াটা কি হয় না ব্যাপন অর্থাৎ কি ডিফিউশনের ঠিক উল্টোটা, সেটাকে আমরা অসমোসিস বা আমরা কি বলি না অভিস্রবণ বলি, এটাকে আমরা কি বলি না অসমোসিস বলি। আচ্ছা অসমোসিসটা কি না ডিফিউশন অর্থাৎ এই ব্যাপনের ঠিক উল্টোটা। আচ্ছা ব্যাপন প্রক্রিয়াটা কি ছিল বলো, ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে কি ছিল না আমরা যদি কোনো একটা যেমন আমরা যদি ধূপকাঠির উদাহরণটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, যদি ঘরের এক কোণে যদি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে ধূপকাঠিটা কি হয় গোটা ঘরের মধ্যে তার গন্ধটা ছড়িয়ে পড়ে, অর্থাৎ কি যেখানে দ্রাবের কণাগুলো কি হয় না উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা ডিফিউশন বলি। কিন্তু অভিস্রবণ প্রক্রিয়াটা কি হয় না তার ঠিক তার উল্টোটা। এবং অভিস্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা প্রথমে পড়লাম অর্ধবেদ্য পর্দা। দেখো অভিস্রবণ চাপের সঙ্গে অভিস্রবণ এই প্রক্রিয়াটির ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার কিন্তু একটা সুদৃঢ় সম্পর্ক আছে। অর্থাৎ কি দেখো তোমাদের সঙ্গে আমার যে সম্পর্ক, অর্থাৎ কি যে আমি তোমরা যদি না থাকো তাহলে আমি তোমাদেরকে কাকে পড়াবো, বা এরকম আমি যদি না থাকি তাহলে তোমাদেরকে কে পড়াবে। অর্থাৎ কি যে এই যে সিস্টেমটার মধ্যে একজন যদি না থাকে তাহলে কিন্তু আরেকটা সিস্টেম চলবে না। একদম ঠিক তাই যে অভিস্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই যে এখানে কি হবে যে যদি অর্ধবেদ্য পর্দা না থাকে তাহলে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া কখনো হবে না। মানে অভিস্রবণ প্রক্রিয়া একটা প্রধান কন্ডিশন কি যে সেখানে হচ্ছে গিয়ে অর্ধবেদ্য পর্দাটা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অভিস্রবণ প্রক্রিয়াটা কি কিরকম ব্যাপারটা একটু এটা আমরা উদাহরণ নিয়ে নিই, এটা কিভাবে করবো আর কি। দেখো এটা কিভাবে করা যায়, ধরে নাও এরকম একটা পাত্র নিলাম এবং পাত্রের মধ্যে আমাকে একটা নিম্ন গারত্বের দ্রবণ আর একটা হচ্ছে কি উচ্চ গারত্বের দ্রবণ, বা আমি একটা বিশুদ্ধ দ্রাবক এবং আমি একটা ওই দ্রাবকের একটা দ্রবণ তৈরি করে সেটাকে আমরা কি করব না একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা আমরা ওটাকে পৃথক করে রাখবো। ঠিক আছে, এটাকে একটা কি করলাম না এখানে কি করলাম যে ধরে নাও এদিকে আমরা একটা বিশুদ্ধ কি করলাম এর মধ্যে বিশুদ্ধ আমরা হচ্ছে কি দ্রাবক নিয়ে নিচ্ছি, বিশুদ্ধ দ্রাবক নিয়ে নিলাম। আচ্ছা এদিকে আমরা কি করবো না এদিকে ধরুন আমি একটা দ্রবণ নিয়ে নিলাম। ঠিক আছে, এদিকে একটা আমরা দ্রবণ নিয়ে নিলাম। আচ্ছা এবার ঘটনাটা কি ঘটবে, ঘটনা দেখা যাবে যখন শুরুর দিকে আমরা বললাম কি বিশুদ্ধ দ্রাবকের যে লেভেলটা ছিল এবং দ্রবণের যে লেভেলটাকে আমরা সমান রেখেছিলাম, একদম লেভেল করে রেখেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে কি না এই বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবক কণাগুলো এদিকে যেতে থাকবে এবং যেতে যেতে কি হবে এক সময় দেখা যাবে এদিকে যে লেভেলটা আছে সেটা একটু উঁচুতে চলে আসবে, এদিকে লেভেলটা একটু উঁচুতে চলে আসবে। তাহলে এই ঘটনাটা অর্থাৎ কি কোন ঘটনাটা যে একটি বিশুদ্ধ দ্রাবককে ওই দ্রাবকের দ্রবণ থেকে পৃথক করে রাখলে কি দিয়ে পৃথক করে রাখবো না অবশ্যই অর্ধবেদ্য পর্দা, এটা কিন্তু রাখতেই হবে আমাদের অ্যান্সারের মধ্যে। তাহলে কি বললাম যে বিশুদ্ধ দ্রাবককে ওর দ্রবণ থেকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে বিশুদ্ধ দ্রাবক থেকে অর্থাৎ কম ঘনত্বর দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবক দ্রবণের দিকে যেতে থাকে। এই ঘটনাটাকে আমরা বলবো কি না অভিস্রবণ। ঠিক, আচ্ছা এখান থেকে দেখো আমরা এবার খুঁটে খুঁটে কিছু বেসিক জায়গাগুলো আমরা ধরবো আর কি, যেগুলো কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। দেখো এই জায়গাগুলো কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করবে। আচ্ছা ব্যাপন প্রক্রিয়াটা কি হয় একটু বলো, ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ব্যাপনের ক্ষেত্রে ধরুন একটা সিম্পল আমরা একটা পর্দা দ্বারা আমরা পৃথক করে রাখলাম। ব্যাপনের ক্ষেত্রে আমরা যে কোনো পর্দা দ্বারা আমরা একটা কি করেছি একটা দ্রবণের সঙ্গে একটা দ্রাবকের সঙ্গে একটা দ্রাবক এর সঙ্গে আমরা একটা দ্রবণের পৃথক করে রেখেছি। এটা কিন্তু অর্ধবেদ্য পর্দা না, যে কোনো নর্মাল পর্দা এবার পৃথক করে রেখেছি। এবার এক্ষেত্রে কি হবে
এক্ষেত্রে দ্রাবক কণাগুলো আমার কি করতে হবে না, আমার হচ্ছে গিয়ে দ্রবণ থেকে মানে দ্রাবক থেকে তোমার দ্রবণের দিকে যেতে থাকবে। একরকম দ্রবণ থেকে আমার কি করবে, দ্রাব কণাগুলো কিন্তু এদিকে যেতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ কি যেদিকে দ্রাবকের গাঢ়ত্ব বেশি আছে, মানে যেদিকে দ্রাবক বেশি আছে সেদিক থেকে আমার দ্রবণের দিকে যেতে থাকবে দ্রাবক কণাগুলো, আর যেদিকে দ্রাবের কণা বেশি আছে সেই দ্রাবের কণাগুলো কি করবে না, তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যেতে থাকবে। এখানে কি হবে না, ব্যাপনের ক্ষেত্রে আমার দ্রাবক কণাগুলো চলাচল করছে, ঠিক দ্রাব কণাগুলো চলাচল করছে। এখানে চলে আসো, এবার এখানে কি দ্রাব কণাগুলো কি চলাচল করতে পারবে? দ্রাব কণাগুলো কিন্তু চলাচল করতে পারবে না। তার কারণটা আমরা জানি, কেন এই অর্ধবৃত্ত পর্দার মধ্যে দ্রাব কণাগুলো যেহেতু আকার অনেক বড়, তাই জন্য এরা কিন্তু এদিকে পাস করে দিকে আসতে পারবে না। আচ্ছা, দ্রাবক কণাগুলো কি চলাচল করতে পারবে? অবশ্যই চলাচল করতে পারবে। আচ্ছা, এবার দ্রাবক কণাগুলোর মানে হচ্ছে গিয়ে প্রবাহটা কোন দিকে হবে? শুধু কি মাত্র বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে হবে, না এই প্রবাহটা দুদিকেই হবে? দেখো, এখান থেকে কিন্তু কিছু বেসিক কোশ্চিন হয়, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে ফলো করো, যে এই প্রবাহটা দ্রাবক কণার প্রবাহটা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে হয় এবং দ্রবণ থেকে দ্রাবকের দিকেও কিন্তু হয়। এই প্রসেসটা কিন্তু দুই দিকেই চলতে থাকে, মানে দ্রাবক কণাগুলো দুই দিকেই যাওয়া আসা করতে থাকে। কিন্তু কি হয় না, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে প্রবাহটা মানে নিট ফ্লোটা কি হয় না, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে হয়। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমার কোশ্চিন হতে পারে, যে তোমাকে এরকম কোশ্চিন ঘুরিয়ে দিতেই পারে, যে তোমার অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবক কণাগুলো কি বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে যায়, না দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে যায়, না হচ্ছে গিয়ে কোনো দিকেই যায় না, না হচ্ছে গিয়ে শুধুমাত্র একদিকেই যায়। দেখো, এক্ষেত্রে কিন্তু তোমার কোশ্চিনটা বুঝতে হবে, দ্রাবক কিন্তু দুই দিকেই যাওয়া আসা করে, কিন্তু নিট ফ্লোটা কি হবে না, কম ঘনত্ব থেকে আমার বেশি ঘনত্ব দিকে হবে নিট ফ্লোটা। ঠিক, এটা মনে থাকবে। তাহলে কি বললাম, অভিস্রবণের ক্ষেত্রে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক কণাগুলো বেশি ঘনত্বের দ্রবণের দিকে যেতে থাকে। এবার আমরা অভিস্রবণের কারণটা দেখে নেব। দেখো, অভিস্রবণ প্রক্রিয়াটা কেন হচ্ছে, এই প্রসেসটা হওয়ার কারণটা কি, কেন হঠাৎ করে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবক কণাগুলো দ্রবণের দিকে ছুটে যাচ্ছে, এর কারণটা আমরা এখন খুঁজে বের করব। দেখো, এই অভিস্রবণ প্রক্রিয়ার কারণটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, মানে অনেক বইতে তুমি অনেকভাবে ব্যাখ্যাটা পাবে। প্রথমে দেখো, যে অভিস্রবণ প্রক্রিয়ার জন্য সব থেকে ভালো যে ব্যাখ্যাটা, সেটা তোমরা মনে রাখবে যে রাসায়নিক বিভব বলে একটা টার্ম আছে। রাসায়নিক বিভব, সেটাকে আমরা কি বললাম, এটাকে ইংলিশে বলে কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল বা যেটাকে আমরা বলবো রাসায়নিক বিভব। দেখো, রাসায়নিক বিভব সেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। কি না, মিউ দিয়ে প্রকাশ করি। এই মিউ সমান সমান কি হয় না, G/N। ঠিক আছে, আচ্ছা, এই মিউ কি, এর পুরো ডিটেলস তোমাদের এখন জানার দরকার নেই, তোমরা আপাতত আমি যতটুকু বলছি ততটুকু মাথায় রাখো। সেটা হচ্ছে কি, এটা কি হয় না, এটাকে মোলার গিভস পি এনার্জিও বলা হয়। দেখো, এখানে কি ΔG মানে এটা হচ্ছে গিভস মুক্ত শক্তি, এবং এন মানে হচ্ছে মোল সংখ্যা। এর মানে কি বললাম না, মোল সংখ্যা। তাহলে একটা জিনিস তোমরা এখান থেকে মনে রাখবে, যে এই যে রাসায়নিক বিভবটা আছে, এই রাসায়নিক বিভবটা কি হয় না, যেখানে দ্রাবের কণা বেশি মানে মোল সংখ্যা বেশি, মানে তার কেমিক্যাল পোটেনশিয়াল কি হবে না, কম হবে। অর্থাৎ কি, যেখানে দ্রাবের কণা, এভাবে তুমি মনে রাখবে কিন্তু, যেখানে দ্রাবের কণা বেশি সেখানে মিউটা কি হবে, কম হবে। অর্থাৎ কি, এখানে আমার দ্রবণ আছে, এখানে বিশুদ্ধ দ্রাবক আছে, এখানে কোথায় দ্রাবের কণার সংখ্যা বেশি হবে বলো, কোথায় দ্রাবের কণার সংখ্যা বেশি হবে, এখানে দ্রাবের কণার সংখ্যা বেশি দ্রবণের ক্ষেত্রে। তাহলে বেশি মানে কি, এখানে মিউ এর মানটা কি হবে, কম হবে। আচ্ছা, এবার বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে তো দ্রাবের কণা একদমই নেই, তাহলে এর ক্ষেত্রে কি হবে, আমার রাসায়নিক বিভবটা কি হবে না, একদম ম্যাক্সিমাম হবে। তাহলে রাসায়নিক বিভবটা এই দিকে, অর্থাৎ কি বিশুদ্ধ বা কম ঘনত্বের দ্রবণের দিকে কি হয়, রাসায়নিক বিভবটা আমার ম্যাক্সিমাম হয়। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যেমন তড়িৎ যেমন কি হয়, সবসময় কি হয় না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসতে থাকে। তড়িৎ কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করে। ঠিক তাই যে পদার্থগুলো আছে, পদার্থের ক্ষেত্রে কি হয়, পদার্থগুলো তারা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে থাকে। এবার এক্ষেত্রে কি হবে, যে এক্ষেত্রে তো দ্রাব কণাটা তো যেতে পারছে না, এক্ষেত্রে কি হবে, দ্রাবক যে আছে, দ্রাবক কণাগুলো তারা কি করবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে থাকবে। তো তাই জন্য যেহেতু বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে রাসায়নিক বিভবের মান বেশি হয়, রাসায়নিক বিভবের মান বেশি হওয়ার জন্য দ্রাবক কণাগুলো এই রাসায়নিক বিভবটাকে সমান করার জন্য, দুদিকে রাসায়নিক বিভবটাকে সমান করার জন্য কি হবে, দ্রাবক কণাগুলো বেশি বেশি করে কি করতে থাকে না, হচ্ছে গিয়ে দ্রবণের দিকে যেতে থাকে, এবং গিয়ে কতক্ষণ এই ফ্লোটা চলতে থাকবে না, যতক্ষণ দুই দিকে রাসায়নিক বিভবটা সমান হয়ে যাচ্ছে
ততক্ষণ এই ফ্লোটা চলতে থাকবে। আচ্ছা, এটা তো গেল একটা কারণ, মানে একটা পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করতে পারলাম না, সেটা কি না রাসায়নিক বিভব এই কনসেপ্টের উপর ভিত্তি করে। দেখো এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো কিভাবে ব্যাখ্যা করতে পারি বলো, এটাকে আমরা এইভাবে সিম্পল এইভাবে ব্যাখ্যা করবো। দেখো এই ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝবে যে এখানে দেখো, আচ্ছা এই ছবিটাকে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ দেখো অভিশ্রবণটাকে আমরা কিন্তু আরেকটা পদ্ধতিতে ব্যাখ্যা করতে পারি। অভিশ্রবণের যে কারণটা সেটাকে দেখো আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে এখানে দেখো এদিকে কি আছে না দ্রবণ আছে, আর এদিকে কি আছে না দ্রাবক আছে, ঠিক। আচ্ছা আমরা এর আগেও পড়েছিলাম বা আমরা জানি যে অনুদ্বায়ী দ্রাবের কোন দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। তার মানে এদিকের যে চাপটা আছে, এদিকের যে বাষ্পচাপ আছে, সেই চাপটা কি হলো বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ তার থেকে কম হবে, তাই কি না? তাহলে এদিকের চাপটা আমার কি আছে কম আছে, এদিকের চাপটা কি আছে বেশি আছে। এদিকের চাপ আর এদিকের চাপ তুমি যদি তুলনা করো, এদিকে দ্রবণ আছে তো দ্রবণের তো কি হয় বাষ্পচাপ কম হয়, আর বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপটা বেশি হবে। তাহলে এদিকের চাপটা যেহেতু বেশি আছে, তাহলে কি করবে এদিকের চাপ বেশি পড়ার জন্য এই কণাগুলোকে বেশি বেশি করে এদিকে ঠেলে দেবে না। তো তাই জন্য কি করবে, এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে না দুদিকের ভেপার প্রেসারটা সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ এই প্রেসারটাকে সমান করার জন্য কি হবে না দ্রাবকের মধ্যে যেহেতু অতিরিক্ত ভেপার প্রেসার আছে, সেই ভেপার প্রেসার থাকার জন্য কি হয় এই দ্রাবক কণাগুলো দ্রবণের দিকে ছুটে যেতে থাকে, ঠিক আছে। তাহলে এইভাবেও আমরা কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়ার কারণটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আশা করা যায় তোমরা অভিশ্রবণ প্রক্রিয়াটা কি জিনিস এবং অভিশ্রবণের কারণটা কি সেটা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের আজকের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা কি না অভিশ্রবণ চাপ সম্বন্ধে আমরা পড়বো। এবার অভিশ্রবণ চাপ বিষয়টা কি জিনিস তোমরা এখনই বুঝতে পারবে। সেটা না অভিশ্রবণ চাপ এই প্রক্রিয়াটা আমরা কি ব্যাপারটা কি না অভিশ্রবণ কাকে বলে সেটা তোমরা বুঝতে পেরেছি। অভিশ্রবণ কি না যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে কম ঘনত্বের দ্রাবক কণাগুলি এটা কিন্তু মাথায় রাখতে হবে, কম ঘনত্বের দ্রাবক কণাগুলি বেশি ঘনত্বের দ্রবণের দিকে ছুটে যেতে থাকে। এই ঘটনাটাকে বলা হয় কি না অভিশ্রবণ। এবার কি হচ্ছে না এদিকের ফ্লোটা এদিকে হচ্ছে। এবার আমরা কি করব না এই দ্রবণের উপরে কি বললাম, দ্রবণের উপরে যে ন্যূনতম পরিমাণ চাপ প্রয়োগ করলে, দ্রবণের উপরে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অভিশ্রবণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে, অভিশ্রবণ আর হবে না, মানে এই দ্রাবক কণাগুলো আর এদিকে যেতে পারবে না। তো সেই ন্যূনতম পরিমাণ চাপটিকে আমরা বলবো কি না অভিশ্রবণ চাপ। ওটা বোঝা গেল যে কি বললাম, যে অভিশ্রবণ প্রক্রিয়াটিকে বন্ধ করার জন্য দ্রবণের উপরে বা বেশি ঘনত্বের দ্রবণের উপরে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অভিশ্রবণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, সেই পরিমাণ চাপকে অভিশ্রবণ চাপ বলে। অভিশ্রবণ চাপের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসে, তাই জন্য অভিশ্রবণ চাপের সংজ্ঞাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দেখো আমরা এতক্ষণ ধরে অভিশ্রবণ এবং অভিশ্রবণ চাপ সম্বন্ধে বুঝতে পারলাম। এবার আমরা করব কি না আমরা হচ্ছে কি অভিশ্রবণ চাপ বাস্তবে কিভাবে নির্ণয় করা হয়। তো সেই নির্ণয় করার জন্য বার্কলে এবং হার্টলে এই দুজন সায়েন্টিস্ট, কি বললাম বার্কলে এবং হার্টলে এই দুজন সায়েন্টিস্ট ইনারা কি করেছিলেন না অভিশ্রবণ চাপ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, তো তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে এই বার্কলে এবং হার্টলে এই দুজন সায়েন্টিস্টের যে পদ্ধতিটা তৈরি করেছিলেন সেই পদ্ধতির সাহায্যে অভিশ্রবণ চাপটা নির্ণয় করার একদম সহজ। দেখো এখান থেকে তুমি যদি বলো যে অভিশ্রবণ চাপের এই প্রক্রিয়াটিকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে কি পরীক্ষায় এরকম করে কোশ্চেন আসতে পারে যে বার্কলে এবং হার্টলে পদ্ধতিটা সম্বন্ধে আলোচনা করো, না আমি বলবো সেই ধরনের কোনো কোশ্চেন আসবে না। আমরা এই প্রসেসটা কেন করছি, কেননা হচ্ছে কি অভিশ্রবণ চাপ বাস্তবে কিভাবে বের করা হয় আর কি, তো তার জন্য একটা স্পষ্ট ধারণা তৈরি করার জন্য আমি এক্সপেরিমেন্টটাকে নিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে অভিশ্রবণ চাপ আমরা বাস্তবে আমরা প্রকৃত মানে এক্সপেরিমেন্টালি আমরা কিভাবে বের করতে পারবো। তাই জন্য আমরা এই উদাহরণটাকে নিচ্ছি। দেখো এখান থেকে কি করা হয়, এখানে দেখো একটা জিনিস বলে দিই যে ওই যে কৃত্রিম অর্ধবেদ্য পদ্মাগুলো যে তৈরি করা হয় না, তো সেটা কিভাবে তৈরি করা হয় না সেটা তৈরি করা হয় এরকম করে না, ওই ধরে নাও এই একটা ধরে নাও গোল পাইপ আছে, সেটা হচ্ছে ধরো চীনামাটির তৈরি হতে পারে বা আমার মাটির তৈরি হতে পারে। তো সেই চীনামাটির তৈরির যে পাত্রগুলো থাকে গোল একটা পাত্র, তো তার ভেতরে ছিদ্র থাকবে, চীনামাটির পাত্রের মধ্যে কি অনেক ছিদ্র থাকে, তো সেই ছিদ্রগুলোর মধ্যে তুমি যদি ধরে নাও ওই কিউপ্রিক ফেরোসায়ানাইড এর যদি একটা প্রলেপ লাগিয়ে দাও, তাহলে এটা কিন্তু তোমার কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা তৈরি হয়ে যাবে। এবার এই যন্ত্রটা অর্থাৎ কি এই যে বার্কলে এবং হার্টলে যে যন্ত্রটা তৈরি করেছিল সেই যন্ত্রটা অনেকটা এরকম। ওনারা কি করেছিলেন, ওনারা ধরে নাও এরকম একটা পুরো
সিস্টেম তৈরি করেছিলেন। তো সেখানে বাইরের যে মানে যে প্রকোষ্ঠ ছিল, এখানে দুটা প্রকোষ্ঠ ছিল আর কি, যে সেখানে কি করেছিল ওনারা ভেতরে এই ধরনের একটা পার্ট ওনার ভেতরে ঢুকিয়েছিলেন, যেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা ছিল, যেটা চীনামাটি তৈরি করেছিল। সেই চীনামাটি তৈরির তার যে গায়ে যে মানে যে গ্যাপ গুলো ছিল, সেই গ্যাপ গুলোর মধ্যে কি করেছিল না কিউপ্রিক ফেরোসায়ানাইডের প্রলেপ দেওয়া হয়েছিল। এবার সেই যে পার্টটা সেটা কি করা হয়েছিল না একটা গান মেটালের তৈরি, মানে একটা শক্ত ধাতুর তৈরি পুরো প্রকোষ্ঠের মধ্যে এটাকে মাঝখানে এভাবে সেটেল করে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবার ঢুকিয়ে দিয়ে কি করা হয়েছিল না এই মাঝখানের যে অর্ধবেদ্য পর্দা ছিল, যে গোলটা ছিল, সেটা সম্বন্ধে আমরা এখন আলোচনা করছি। তো মধ্যে তোমরা ব্যাপারটা বোঝো এরকম যে তার মাঝখানে এরকম করে ঢোকানো আছে ব্যাপারটা, ঠিক আছে। এবার তার কিছু সম্বন্ধে আমরা এখন আলোচনা করছি। করেছিলেন ওনারা করেছিলেন কি এখানে দুটো গোল ওনারা পাত্র নিয়েছিলেন, এটা হচ্ছে গান মেটালের মানে শক্ত ধাতুর তৈরি, আর ভেতরেটা একটা চীনামাটির তৈরি। এবং এটাই হচ্ছে কি এই যে এদের গায়ের মধ্যে কি লাগানো আছে না অর্ধবেদ্য পর্দার প্রলেপ দেওয়া আছে, সেটা কি কিউপ্রিক ফেরোসায়ানাইডের প্রলেপ দেওয়া ছিল। এবার ওনারা কি করেছিলেন এই ভেতরের যে পাত্রটা আছে তার মধ্যে বিশুদ্ধ দ্রাবক অর্থাৎ কি জল নিয়েছিলেন, জল নেওয়া হয়েছে, এবং বাইরের যে পাত্রটা আছে সেই পাত্রের মধ্যে দ্রবণ নেওয়া হয়েছে। ব্যাপারটা একটু বুঝবে এখানে, হ্যাঁ। তাহলে বাইরে কি নেওয়া হয়েছে না দ্রবণ, আর ভেতরে কি নেওয়া হয়েছে না জল নেওয়া হয়েছে। এবার দেখো এই যে ভেতরের যে পাত্রটা আছে সেটার সঙ্গে কি করা আছে না এইদিকে একটা কৈশিক নলের সঙ্গে যুক্ত করা আছে, এবং সেটার একটা দাগ কাটা আছে, যেখান থেকে আমরা জলের লেভেলটা বুঝতে পারবো, মানে কোন লেভেলে জলটা আছে সেই জলের লেভেলটা আমরা এখান থেকে বুঝতে পারবো, হ্যাঁ। আর এদিকে কি করা আছে না এদিক থেকে জলটা সাপ্লাই করা হচ্ছে, ঠিক। এবার জল দেওয়া হচ্ছে এবং ভেতরে কি নেওয়া হয়েছে না এদিকে দ্রবণ নেওয়া হয়েছে, এবং এখান থেকে এই যে এই পাত্রটা আছে সেই পাত্রের সঙ্গে এখানে একটা যন্ত্র লাগানো হয়েছে, যেটা কি করবে না এর ভেতরে কতটা প্রেসার আছে কতটা চাপ আছে সেই চাপটা ও নির্ণয় করতে পারবে, যেটা হচ্ছে গিয়ে প্রেসার গজ যন্ত্রের সাহায্যে এটা মাপা হয়। এবং এখানে একটা পিস্টন লাগানো আছে, সেই পিস্টন দিয়ে আমরা কি করবো না এর ভেতরে চাপ প্রয়োগ করতে পারবো, এটুকু ব্যাপারটা। এবার প্রসেসটা কি হচ্ছে দেখো, প্রসেসটা হচ্ছে কি যখন আমরা এর মধ্যে বিশুদ্ধ জল পাস করব, মানে জল রেখেছি এর ভেতরে, বিশুদ্ধ জল এর মধ্যে রেখেছি, এবার আমরা জানি কি অভিস্রবণ ঘটবে। এবার এখানে একটা অর্ধবেদ্য পর্দা আছে, অর্ধবেদ্য পর্দা লাগানো আছে মানে কি অভিস্রবণ হবে, এবং অভিস্রবণ হওয়ার জন্য কি হবে জল এই অর্ধবেদ্য পর্দা দিয়ে বাইরে বের হয়ে আসবে। এবার যখন বাইরে বের হয়ে আসবে তখন কি হবে না এখান থেকে আমরা দেখবো যে এইখানে জলের লেভেলটা ধীরে ধীরে কমতে থাকবে, কারণ জল তো সব বাইরে বের হয়ে এই পাত্রের মধ্যে চলে আসছে। তো তাই জন্য এখানে পিস্টনটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে, এই পিস্টনটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে এবং এখানে জলের লেয়ারটা ধীরে ধীরে কমবে। এবার আমরা কি করব না ধরুন না প্রথমে জলের লেভেল এই পর্যন্ত ছিল যখন নর্মাল অবস্থায়, এবার কিছুক্ষণ পরে যখন জলের লেভেলটা কমে এখানে চলে আসছে, তার মানে কি আমার এতটা জল কমে গেছে লেভেল। তো এবার আমরা কি করবো এবার পিস্টনটা এখানে বেড়ে গেছে, এবার এই পিস্টনটা থেকে আমরা কি করবো এখান থেকে ধীরে ধীরে প্রেসার দিতে থাকবো, এখানে ধীরে ধীরে প্রেসার দেবো। এবার এখানে যদি প্রেসার দিতে থাকি তাহলে কি হবে না এখানে প্রেসার দিয়ে কি করবো না জলের লেভেলটা আবার আমরা আগের অবস্থায় নিয়ে চলে আসবো। জলের লেভেলটা যখন আমরা আগের অবস্থায় নিয়ে আসবো তাহলে এখানে একটা প্রেসার আমাকে দিতে হচ্ছে, এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে, এবং এখানে কত পরিমাণ প্রেসার দিলাম সেই প্রেসারটাকে আমরা কি করবো না এই যন্ত্রটার সাহায্যে মাপবো, অর্থাৎ কি প্রেসার গজের যন্ত্রের সাহায্যে আমরা মেপে দেখবো যে কতটা প্রেসার দিতে হচ্ছে এই জলটা আবার আগের লেভেলে নিয়ে আসার জন্য। এখানে যতটা পরিমাণ প্রেসার দিতে হলো ততটাই ছিল কি এখানে অভিস্রবণ চাপটা আছে, এই দ্রবণের মধ্যে এই বিশুদ্ধ দ্রাবকটাকে এই দ্রবণ থেকে পৃথক করার জন্য যে যত পরিমাণ অভিস্রবণ চাপের প্রয়োজন হলো সেটা আমরা এই যন্ত্রের সাহায্যে মেপে নিতে পারবো। ব্যাপারটি বোঝা গেল যে বার্কলে এবং হার্টলে তারা কিভাবে একটা বিশুদ্ধ দ্রাবক এবং তার দ্রবণ থেকে যে অভিস্রবণ চাপটা হবে তো সেই চাপটা বের করতে পেরেছিলেন। তাহলে চলো এখন আমরা আলোচনা করব আজকে ক্লাসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের বোর্ডের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি না অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ট অফের সূত্র। ঠিক আছে, কি বললাম না অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ট অফের সূত্র পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ট অফ টোটাল 3টি সূত্র দিয়েছিল। কটি বললাম? 3টি সূত্র দিয়েছিল। এবার এই 3টি যে সূত্র আছে দেখো, 3টি সূত্র মনে রাখার জন্য আমি প্রথমে সূত্রটা আগে বলে দেবো, তারপরে সেই সূত্র থেকে মানে ফাইনাল মানে একদম লাস্ট জায়গায় চলে যাবো, সেখান থেকে আমরা প্রথমে আসবো আর কি। ব্যাপারটা কিরকম দেখো, মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, তোমরা এইভাবে মনে রাখবে। সেটা হচ্ছে গিয়ে মনে রাখবে পাই ইজ ইকুয়ালস টু CRT, এই সমীকরণটা মনে রাখবে, তাহলে ভ্যান্ট অফের 3টা সূত্র ইজিলি মনে থাকবে। ঠিক আছে, দেখো এটা যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে দেখো 3টে সূত্র ইজিলি হয়ে যাবে। আমি বলে দিচ্ছি প্রথম সূত্রটা কি, ভ্যান্ট অফের প্রথম সূত্র কি বলেছিল দেখো, এখান থেকে মনে রাখবে। আচ্ছা, এখান থেকে আমি বলে দিচ্ছি যে ভ্যান্ট অফ
অভিস্রবণ চাপকে পাই দিয়ে ডিনোট করেছিল। এখানে পাই মানে কিন্তু তোমরা আবার 3.14 বসিয়ে দিও না, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে পাই মানে একটা প্রেসারকে চাপকে প্রকাশ করার জন্য ভ্যান টপ কি করেছিল না অভিস্রবণ চাপকে প্রকাশ জন্য পাই সিম্বলটা ইউজ করেছিল। সেই পাইয়ের মান কিন্তু 3.14 না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাই ইজ ইকুয়ালস টু কি না সি মানে এখানে হচ্ছে মোলার গারত্ব। কি বললাম? সি মানে হচ্ছে মোলার গারত্ব, নট মোলাল। এটা হচ্ছে মোলার দ্রবণের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরটা কি না আর হচ্ছে গিয়ে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কি বললাম? এখানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরটা হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা যেহেতু এখানে চাপ বের করছি, চাপ বের করার জন্য এর মানটা আমরা মনে রাখবো কত, 0.0821 ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা বসাবো, ঠিক আছে। কি বললাম? এর মানটা কি বসাবো না হচ্ছে গিয়ে 0.0821 ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমরা বসাবো হচ্ছে আর এর মান। এখানে টি কি না টি হচ্ছে পরম উষ্ণতা, অর্থাৎ কেলভিন স্কেলে। যদি সেটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কেলভিন স্কেলে করে নিতে হবে। তো তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, যেটা ভ্যান টপের সূত্রগুলো থেকে এই ফাইনাল সূত্রটা এসেছে। এখান থেকে মনে রাখবে যে আরটা তো কনস্ট্যান্ট, এটা সার্বজনীন কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? পাই সমানুপাতিক সিটি বলতে পারি না? পাই সমান সিটি বলতে পারি তো। তাহলে এবার দেখো আমরা সূত্রগুলো কিভাবে তৈরি করব। যখন সিটাকে তুমি যদি কনস্ট্যান্ট করে দাও, অর্থাৎ কি বললাম, যখন সি কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো? পাই সমানুপাতিক টি, যখন সিটা কনস্ট্যান্ট, তাই কি না? এবার বলতে পারবো। তার মানে দেখো এখানে উনি কি বললেন যে ওই যে দুটো আমরা ভিন্ন গারত্বের দ্রবণ নিয়েছিলাম, সেই যে দুটি ভিন্ন গারত্বের দ্রবণ, সেই দুটি দ্রবণের যদি গারত্বটা সমান হয় তাহলে উক্ত দ্রবণের অভিস্রবণ চাপটা কি হবে? কি বললাম? উক্ত দ্রবণের যদি গারত্ব কনসেন্ট্রেশন, মানে ওই যে দুটো দ্রবণ আমরা কি বলেছিলাম না, আমরা দেখলাম অভিস্রবণের সময় অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটো দ্রবণকে আমরা দ্রবণ 1 দ্রবণ 2 কে আমরা আলাদা করে রেখেছিলাম। এবার যদি সে এই দ্রবণটা এবং এই দ্রবণটা যদি গারত্ব সমান হয়ে যায় তাহলে এই দুটি দ্রবণের যে অভিস্রবণ চাপ, এই দ্রবণে অভিস্রবণ চাপ এবং এই দ্রবণে অভিস্রবণ চাপ, এই অভিস্রবণ চাপটা কি হবে না উক্ত দ্রবণের টেম্পারেচার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে প্রথম সূত্র আমরা পেয়ে গেলাম কি না পাই সমানুপাতিক টি, যখন গারত্ব কি ধরনের গারত্ব না মোলার গারত্ব কি হবে না হচ্ছে গিয়ে ধ্রুবক হবে, নির্দিষ্ট হবে। কি বললাম? নির্দিষ্ট হবে। যখন মোলার গারত্বটা নির্দিষ্ট হবে তখন পাই সমানুপাতিক টি হবে। এটা ভ্যান টপের প্রথম সূত্র, বোঝা গেছে। আচ্ছা, এবার দ্বিতীয় সূত্র আমরা পড়বো। দ্বিতীয় সূত্রটা কি বলেছে দেখো, দ্বিতীয় সূত্র একদম ঠিক উল্টোটা। এবার তুমি যদি টিটাকে কনস্ট্যান্ট করে দাও, অর্থাৎ কি এই যে দুটো দ্রবণ নিয়েছিলাম, এই দুটি দ্রবণের যদি উষ্ণতাটা যদি কনস্ট্যান্ট হয়, মানে কি এখানে যদি সেম উষ্ণতায় যদি থাকে এরা, তাহলে ওই দুটি দ্রবণের কি হবে না পাইটা, অর্থাৎ কি অভিস্রবণ চাপটা তার মোলার গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি পাই সমানুপাতিক সি কখন? যখন টি পরম উষ্ণতাটা কি হবে না নির্দিষ্ট হবে। যখন পরম উষ্ণতা নির্দিষ্ট তখন হচ্ছে গিয়ে পাইটা সমানুপাতিক হবে মোলার গারত্বের সঙ্গে, ঠিক। আচ্ছা, তৃতীয় সূত্রটা কি? আচ্ছা, তৃতীয় সূত্র আমরা এই আগের যে তিনটা হচ্ছে গিয়ে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তারপরে হচ্ছে গিয়ে হিমাঙ্কের অবনমন, তারপরে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, তিনটার ক্ষেত্রে আমরা যে কমন একটা ডায়লগ বলেছিলাম, একটা ডায়লগ মনে রাখতে হবে। সেই ডায়লগটাই হচ্ছে তৃতীয় সূত্রটা। সেই ডায়লগটা বলো, সেই ডায়লগটা কি ছিল না কি বলেছিলাম? দুটি ভিন্ন পাত্রের মধ্যে, মানে কি এই দুটো দ্রবণের মধ্যে যদি আমরা ধরুন দুটো ভিন্ন ভিন্ন পাত্রের মধ্যে আমরা কি করলাম না ভিন্ন একই পরিমাণ দ্রাবক নিয়ে সেই দুটি দ্রবণের মধ্যে সমমোল পরিমাণ দুটি ভিন্ন প্রকৃতির দ্রাব মিশিয়ে দিলে ওই দুটি দ্রবণের অভিস্রবণ চাপ কি হবে না সমান হবে। এটা কি ছিল না হচ্ছে গিয়ে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের তৃতীয় সূত্র। তাহলে তিনটা সূত্র কি আমাদের রেডি হয়ে গেল? কি বললাম? প্রথম সূত্রে বললাম যদি কি বললাম, যদি গারত্বটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে না পাইটা টির সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা, যখন টিটা কনস্ট্যান্ট হয়ে যাবে তখন কি হবে না পাইটা, অর্থাৎ কি অভিস্রবণ চাপটা গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। এবার এই প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র, এটাই যে প্রথম সূত্র বা এটাই যে দ্বিতীয় সূত্র, সেটা তোমার কোনো ব্যাপার না। তুমি এটাকে আগে লিখতে পারো বা এটাকে পরে লিখতে পারো, সেটা কোনো অসুবিধা কিন্তু হবে না যে এটাই প্রথম সূত্র, এরকম কোনো মনে রাখতে হবে না। তো তাহলে এই তিনটা সূত্রকে আমরা যদি একত্র করি তাহলে আমরা কি পাবো দেখো। এবার দেখো আমরা এই সূত্রের মধ্যে পাবো সেটা
যে একবার দেখলাম পাই সমানুপাতিক টি, একবার দেখলাম পাই সমানুপাতিক সি, তাহলে আমরা কি বলতে পারবো, পাই সমানুপাতিক সি টি বলতে পারবো। তাহলে এবার এই ধ্রুবকটা যদি তুলি, সেই ধ্রুবকটা দেখা গেছে এই ধ্রুবকটা কার সঙ্গে সমান হয় না হচ্ছে গিয়ে আমাদের যে গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক তার সঙ্গে সমান হয় এবং সিটি। তো অর্থাৎ কি আমরা এখানে বলতে পারি পাই ইজ ইকুয়ালস টু সি আর টি। এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে কি আমাদের ভ্যান টপ সূত্র, এবং এই সূত্র দিয়ে আমাদের প্রচুর অঙ্ক হবে। আমাদের যে অসমোটিক প্রেসারের যত অঙ্ক আছে তার সব বেশিরভাগ অঙ্কটাই এই সূত্র দিয়ে হয়ে যাবে। সেখান থেকে আমরা পাই ইজ ইকুয়ালস টু সি আর টি এটা পেলাম। এবার দেখো এখান থেকে আমাদের অঙ্ক করার সময় সিটাকে, সি মানে কি এখানে মোলার গারত্ব অর্থাৎ কি মোলারিটি, সি মানে এখানে কি বললাম মোলার গারত্ব বা মোলারিটি। এবার এই মোলার গারত্বকে আমরা কিভাবে প্রকাশ করবো, অর্থাৎ কি আমাদের যখন এখান থেকে মেনলি কি বলবে তোমাকে হয়তো দুটি দ্রবণের গারত্ব, কোনটি গারত্ব বেশি কোনটির গারত্ব কম, এরকম কোশ্চেন দিতে পারে, বা তোমাকে এখান থেকে দ্রাবের মোল ভগ্নাংশ মানে দ্রাবের আণবিক ভরও বের করতে বলতে পারে। কি বললাম, এখান থেকে দ্রাবের আণবিক ভরও বের করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা দেখো কিভাবে লিখবো। সেক্ষেত্রে মনে রাখবো যে পাই ইজ ইকুয়ালস টু যে সি আর টি আছে, সিআরটি আছে। এবার এই সিটাকে আমরা কি লিখতে পারি, সিটাকে, সি মানে কি যে মোলারিটি, মোলারিটির সংজ্ঞা আমরা কি করেছিলাম বলো, যে 1000 ml বা 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। তো তাই তো, তাহলে আমরা সিটাকে ভেঙে লিখতে পারবো এন বাই ভি, অর্থাৎ কি নির্দিষ্ট পরিমাণ আয়তনের মধ্যে কত মোল পরিমাণ হচ্ছে কি দ্রাব দ্রবীভূত আছে, সেটাই হচ্ছে কি আমাদের কি না হচ্ছে গিয়ে মোলারিটি ইনটু সিআরটি, এটা আমরা লিখতে পারি। এবার আমরা মোল সংখ্যা মানে জানি কি, মোল এন মানে মোল সংখ্যা সমান সমান জানি ডাব্লিউ বাই এম, এটা আমরা জানি। তাহলে কি এই এন এর জায়গায় আমরা এটা বসাতে পারবো, যদি এন এর জায়গায় এটা আমরা বসাই তাহলে কি হবে বলো, ডাব্লিউ বাই এম ইনটু নিচে ভি চলে আসবে ইনটু আর টি। এবার এই সূত্রটা যদি আমরা ইউজ করি, পাই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ আর টি বাই এম ভি, সেখানে ভিটাকে কিসে বসাতে হবে না লিটারে বসাতে হবে। এবার আমরা কি মোলারিটির সংজ্ঞা তৈরি করার সময় আমরা কি বলেছিলাম না লিটারের জায়গায় যদি এমএল এ, ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এমএল এ দেওয়া থাকে, তাই জন্য এমএল এ দেওয়া থাকে। আমরা যদি ভিটাকে যদি এমএল এ করতে চাই তাহলে আমরা কি করবো, পাই ইজ ইকুয়ালস টু ডাব্লু ইন্টু ওপরে 1000 দিয়ে গুণ করবো আর নিচে এম ইন্টু ভি রাখবো ইন্টু এখান থেকে আর টি। এখানে তাহলে ভিটাকে আমরা কিসে বসাবো না ভিটাকে আমরা এমএল এ বসাবো। যদি এমএল এ বসাই তাহলে উপর দিয়ে 1000 দিয়ে গুণ করে নেবো, আর যদি লিটারে বসাই তাহলে এখানে 1000 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অভিস্রবণ চাপ সংক্রান্ত যে অঙ্কগুলো করব, তখন অঙ্কগুলো করার সময় এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই যে ডাব্লুটা, এই ডাব্লুটা কি বলো দেখি, ডাব্লুটা কার ভর, দ্রাব না দ্রাবকের? এই ডাব্লুটা কিন্তু দ্রাবের ভর, দ্রাবকের না, কিন্তু এটা ডাব্লু2 হিসেবে ধরে রাখতে পারো, এটা কিন্তু দ্রাবের ভর। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো ডাব্লু বাই এম ভি ইন্টু 1000 আর টি, এটা হচ্ছে কি না অভিস্রবণ চাপ সংক্রান্ত রাউটের সূত্র আমরা পেয়ে গেলাম, যেখান থেকে তোমাকে দ্রাবের আণবিক ভর বের করতে বললে তোমাকে এই এমটা বের করতে হবে। ঠিক, আচ্ছা, এবার এখান থেকে দেখো অঙ্কগুলো করার সময় কয়েকটা জিনিস আমাদের খুব প্রয়োজন পড়বে। সেগুলো কি না, তোমাকে যখনই, যেহেতু আমরা এখানে 8টা কিসে বসাবো বললাম, 8টা আমরা কিসে বসাবো না লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো। তাই জন্য তোমাকে অঙ্কের মধ্যে অনেক সময় এই যে অভিস্রবণ চাপটা, সেটা তোমাকে পাস্কেলে দেওয়া থাকতে পারে, সেটা তোমার mmHg তে দেওয়া থাকতে পারে, সেটা তোমার সেন্টিমিটার Hg তে দেওয়া থাকতে পারে। তো যেটাই দেওয়া থাক না কেন তোমাকে কিন্তু এটিএম এ কনভার্ট করে নিতে হবে। বারবার করে বলছি, অভিস্রবণ চাপটা যেই এককেই দেওয়া থাক না কেন তোমাকে কিন্তু এটিএম এ কনভার্ট করে নিতে হবে। তাই জন্য তুমি এই কনভার্সন গুলো মনে রাখবে। সেটা হচ্ছে কি না, এক এটিএম সমান সমান 760 mmHg, এখান থেকে হচ্ছে 760 এত টর। আচ্ছা, আর কি আছে না 76 cmHg মানে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আর কি হবে না 1.013 এত বার। আর কি হবে না 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, এটা হবে। এবং আর কি হয় না 1.013 ইন্টু 10⁵। মনে রাখবে যে 1 পাস্কেল সমান সমান কি হয় না 1 নিউটন পার মিটার স্কোয়ার হয়। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এত নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এই কনভার্সন গুলো মনে রাখবে, কেন অঙ্ক করার সময় আমাদের এই কনভার্সন গুলো কাজে লাগবে। ঠিক আছে, এটা খাতায় টুকে রাখো। সেটা কি বললাম, এক এটিএম সমান সমান 760 mmHg, এটাই মেইনলি তোমার পরীক্ষায় কাজে লাগবে মোস্ট অফ কেসে। অর্থাৎ তোমাকে যদি mmHg তে দেওয়া থাকে তাহলে সেটাকে 760 দিয়ে ভাগ করে এটিএম এ করে নেবে। আর একটা জিনিস একটু বলে দিই, যে তোমার অঙ্ক করার সময় কাজে লাগতে পারে, সেটা হচ্ছে কি তোমাকে অনেক সময় গারত্বটা যে দেওয়া থাকবে, সেই গারত্বটা অনেক সময় পার্সেন্টেজে দেওয়া থাকতে পারে। কিরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে, যে তোমাকে বলে দেওয়া থাকলো যে 2%
2% দ্রবণ দেওয়া আছে, 2% বলা হলো W/V একটা দ্রবণ আছে, সেখান থেকে তো আমরা মোলারিটিতে কনভার্ট করে নিতে পারবো। যদি বলে 2% দ্রবণ দেওয়া থাকে তাহলে 2% মানে কি, আমরা এখান থেকে কি বুঝবো, এখান থেকে মানে বুঝবো যে 2 উপরে 2 গ্রাম দেওয়া আছে, কত না 100 ml এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। তো তখন আমরা যদি এটাকে যদি কনসেন্ট্রেশনে প্রকাশ করতে চাই, আমাদের মোলার ঘনত্ব কি জানা আছে, C সমান কি আছে, যে উপরে W ইনটু 1000 আর নিচে কি M ইনটু V, অর্থাৎ কি ধরনের ভির জায়গায় আমরা কি বসাবো, ভির জায়গায় 100 ml বসিয়ে দেবো, মানে 100 যেহেতু আমরা ml এ কনভার্ট করার জন্য উপরে 1000 দিয়ে গুণ করে নিয়েছি, তাই জন্য ভির জায়গায় 100 বসিয়ে দেবো আর W জায়গায় 2 গ্রাম বসিয়ে দেবো। আর এখান থেকে M কি না, M মানে হচ্ছে দ্রাবটার আণবিক ভর, M মানে হচ্ছে দ্রাবটার আণবিক ভর বসিয়ে দিলে কিন্তু আমরা এখান থেকে মোলার ঘনত্বটা বের করে নিতে পারবো। তবে এখান থেকে আমাদের আরেকটা বিষয় একটু প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে গিয়ে আইসোটোনিক দ্রবণ বা সমবিসারক দ্রবণ কাকে বলে। দেখো আইসোটোনিক দ্রবণ, যদিও আমরা এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে পড়বো, তবে তোমরা এখন আপাতত মনে রাখো, যখন তোমাকে অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে যে এই দ্রবণটা এই দ্রবণের সঙ্গে আইসোটোনিক, তখন তোমরা মনে রাখবে যে আইসোটোনিক মানে দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান আছে। তোমাকে যদি বলা হয় যে একটি দ্রবণ রক্তের যে দ্রবণ আছে সেই দ্রবণের সঙ্গে আইসোটোনিক অবস্থায় আছে, তার মানে কি আমরা বুঝবো কি যে ওই দ্রবণটার যে অভিস্রবণ চাপ সেটা রক্তের অভিস্রবণ চাপের সঙ্গে সমান। এবার আমরা একটা খুব মজাদার জিনিস দেখে নেব, যে ভ্যান টফ তার যে অভিস্রবণ চাপ সংক্রান্ত যে সমীকরণটা দিয়েছিল, যে সেই সমীকরণটা আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে মিলে যাচ্ছে, সেটা আমরা দেখবো যে কিভাবে আমরা ওই ভ্যান টপের সমীকরণটাকে আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে মিল দেখাতে পারবো, মানে সাদৃশ্য আমরা কিভাবে দেখাতে পারবো সেটা আমরা একটু লক্ষ্য করবো, এবং সেখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি সেটা আমরা এখান থেকে দেখবো। দেখো এখান থেকে কি করা যায়, আমরা এক্ষুনি কি দেখলাম, আমরা দেখলাম যে পাই ইজ ইকুয়ালস টু কি না CRT, কি বললাম, পাই ইজ ইকুয়ালস টু CRT, এটা মাথায় ঢুকে নাও। আচ্ছা পায়ের জায়গায় কি 3.14 বসাবো না, ঠিক আছে। আচ্ছা এখানে পাই, এখান থেকে দেখো সিটাকে আমরা কি ভেঙে লিখতে পারি না, হচ্ছে গিয়ে মোল সংখ্যা আর আয়তনের মধ্যে, নির্দিষ্ট আয়তনের মধ্যে মোল সংখ্যা, তাহলে N/V লিখতে পারি, কিন্তু এখান থেকে RT এটা লিখতে পারি না। আচ্ছা এটা যদি লিখি তাহলে এখান থেকে দেখো ভিটাকে তুমি এদিকে গুণ করে দাও, এদিকে যদি গুণ করে তাহলে কি পাবো, পাই ভি ইজ ইকুয়ালস টু NRT, ঠিক। আচ্ছা একই রকম ভাবে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা বলো, কি না PV ইজ ইকুয়ালস টু NRT। আচ্ছা এটা এবং এটার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না। আচ্ছা এখান থেকে P মানে কি, P মানে চাপ, V মানে কি আয়তন, N মানে কি, আচ্ছা এখানে চাপটা কার চাপ, গ্যাসের চাপ, এখানে ভিটা মানে কি গ্যাসের ভলিউম, আচ্ছা এখানে N মানে মোল সংখ্যা, ওই গ্যাসটার মোল সংখ্যা, R মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T মানে পরম উষ্ণতা। এখানে চলে আসো, এখানে পাইটা মানে কি, পাই মানে হচ্ছে কি ওই যে আদর্শ দ্রবণটা আমরা তৈরি করেছি, সেই আদর্শ দ্রবণের মধ্যে যে অভিস্রবণ চাপটা সেটা হচ্ছে পাই। আয়তনটা কি না, ওই যে আদর্শ দ্রবণটা তৈরি করেছি সেই দ্রবণের আয়তন, সেটা কিসে না, এখানে হচ্ছে গিয়ে লিটার আমরা ইউজ করবো, যাই হোক এখানে আয়তন। আচ্ছা N মানে কি মোল সংখ্যা, দ্রাবটার মোল সংখ্যা, আর মানে কি এখানে গ্যাস ধ্রুবক, আর T মানে কি পরম উষ্ণতা। তাহলে এই সমীকরণটা এবং এই সমীকরণটা একদম মিলে যাচ্ছে না। তাহলে এখান থেকে যখন ভ্যান টপ দেখলেন যে তার যে সমীকরণটা সেটা যখন আদর্শ গ্যাসের সঙ্গে মিলে যাচ্ছিল, তখন উনি এখান থেকে এই দুটো সমীকরণকে মার্জ করে উনি একটা কনক্লুশন টানলেন। সেই কনক্লুশনটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা উনি কি বললেন, দেখো উনি কি বললেন না, যে আমরা ধরুন নির্দিষ্ট একটা আয়তনের কি করেছিলাম না, দ্রবণ তৈরি করেছিলাম, একটা নির্দিষ্ট আয়তনে আমরা কি করেছি না, আদর্শ দ্রবণ তৈরি করেছি, ঠিক আছে, আদর্শ দ্রবণ তৈরি করেছি আমরা, ঠিক আছে। আচ্ছা এবার এই আদর্শ দ্রবণটা তৈরি করার সময় সাপোজ ধরে নাও আমি এর মধ্যে চিনি মিশিয়ে আমি আদর্শ দ্রবণটা তৈরি করেছি। এবারে চিনিটা ধরে নাও আমি দ্রবণটা তৈরি করার সময় এখানে যে দ্রবণের যে টোটাল আয়তনটা ছিল সেটা সাপোজ ধরে নাও 500 ml আমার দ্রবণের আয়তনটা হয়েছে, দ্রবণের আয়তনটা মানে দ্রাব প্লাস দ্রাবক মিলে দ্রবণের আয়তনটা 500 ml হয়েছে, এবং এই 500 ml এর মধ্যে ধরে নাও 5 গ্রাম আমি চিনি মিশিয়ে আমি এই দ্রবণটা তৈরি করেছি। ব্যাপারটা একটু ভালোভাবে ক্লিয়ার করবে কিন্তু, আমি কি বললাম না, হচ্ছে কি আদর্শ যে দ্রবণটা আছে সেই আদর্শ দ্রবণটার আমি বললাম যে আয়তন কত না 500 ml, এবং ওর মধ্যে আমি 5 গ্রাম চিনি মিশিয়ে সেই আদর্শ দ্রবণটাকে তৈরি করেছি। এবার উনি বললেন কি, এই যে এই সেম কন্ডিশনটা উনি কি বললেন না, এই 5 গ্রাম চিনি, যে 5 গ্রাম আমরা চিনি নিয়েছি, সেই চিনিটাকে যদি আমরা ধরে নাও ওটাকে ভ্যাপোরাইজড করে যদি গ্যাসিয়াস অবস্থায় নিয়ে চলে যাই, কি বললাম, চিনিটাকে আমরা বাষ্পীয় অবস্থায় নিয়ে চলে গেলাম। এবার 5 গ্রাম চিনি যে পরিমাণ আয়তন দখল করবে
5 গ্রাম চিনি যে পরিমাণ গ্যাস তৈরি হবে, অর্থাৎ এখান থেকে বলবে কি যে 5 গ্রাম চিনি যে চিনি থেকে যে পরিমাণ গ্যাসটা তৈরি হবে সেই গ্যাসটাকে আমরা কি করব না একটা বদ্ধ পাত্রের মধ্যে এখানে যে দ্রবণটার যে আয়তন ছিল অর্থাৎ কি 500 ml, তাহলে আমরা কি করলাম এখানে একটা 500 ml পাত্র নিলাম, সেই 500 ml পাত্র মানে যে পাত্রটা আছে সেটা 500 ml পাত্রের মধ্যে সেম 5 গ্রাম চিনি যে পরিমাণ গ্যাস মলিকুল তৈরি করেছিল সেই গ্যাস মলিকুলটা যদি 500 ml আয়তনের মধ্যে যদি রাখা হয় তাহলে এখান থেকে আমরা যে পরিমাণ চাপ পেয়েছিলাম মানে এই দ্রবণটার ক্ষেত্রে যে অভিস্রবণ চাপ পেয়েছিলাম সেটা কার সঙ্গে সমান হবে না, এখানে যে চিনির যে গ্যাস মলিকুল গুলো এই পাত্রর গায়ের মধ্যে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেই চাপটার সঙ্গে সমান হবে। আচ্ছা, এখান থেকে তোমাকে যদি বলে যে প্রমাণ করো যে অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম, তাহলে প্রমাণ করতে পারবে না? সেটা তো আমরা আগের ইয়েগুলোর ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে যেভাবে বলেছিলাম একদম সেম ভাবেই করতে হবে। বলতে পারবে তো ব্যাপারটা? কি বলবে বলো? দুটো একই পরিমাণ পাত্রের মধ্যে সম পরিমাণ দ্রাবকের মধ্যে একটি পাত্রে 1 মোল গ্লুকোজ আরেকটি পাত্রে 1 মোল সুক্রোজ মেশানো হলো, মিশিয়ে দেখা গেল যে দুটি দ্রবণের মধ্যে যে অভিস্রবণ চাপটা দুটি দ্রবণের ক্ষেত্রে সমান হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু গ্লুকোজ এবং সুক্রোজ দুটি ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও দুই ক্ষেত্রে সমমোল পরিমাণ আমরা মিশিয়েছি, তাই জন্য দুই ক্ষেত্রে কণার সংখ্যাটা সমান ছিল, তাই অভিস্রবণ চাপটাও সমান হয়েছে, অর্থাৎ অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস এখান থেকে বলে দিই যে অভিস্রবণ চাপের যে ভ্যান টপের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কোন দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সেটা তো আমরা আগেও একই কথা, সেটা হচ্ছে কি দ্রবণটা অবশ্যই কি হতে হবে না লঘু হতে হবে, কারণ লঘু দ্রবণটা কি হচ্ছে আদর্শ দ্রবণের মতো বিহেভিয়ার করে, কারণ যদি দ্রবণটা যদি গাঢ় হয়ে যায় তাহলে কণাগুলো খুব কাছাকাছি চলে আসবে, তাহলে সেটা তো অনাদর্শ দ্রবণ হয়ে যাবে, তাই জন্য লঘু দ্রবণ হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন কি, আমার যে দ্রাবটা মেশাবো সেই দ্রাবটা কি হতে হবে, দ্রাবটাকে কঠিন হতে হবে, অনুদ্বায়িত হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে এবং অসংযোজী হবে। এবার সাপোজ যদি দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায় বা দ্রাবটা যদি আমার সংযোজী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যেটা ভ্যান টপ ফ্যাক্টরের ক্লাস হবে সেটার উপরে আমরা আলোচনা করব। তাহলে এখন চলো আমরা এই যে এতক্ষণ ধরে যে ভ্যান টপের সমীকরণগুলো শিখলাম সেখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে কিছু এমসিকিউ কোশ্চেন হোম টাস্ক দেবো যেগুলো করে করে তোমরা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে। এবার আমরা ভ্যান টপের সমীকরণ অর্থাৎ পাই ইকুয়ালস টু সিআরটি ওই সমীকরণের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল পোর্শনকে আমরা কভার করব। দেখো প্রথম আমরা যে উদাহরণটা নিচ্ছি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, তোমরা নিজেরাই করতে পারবে এটা। দেখো ব্যাপারটা কি বলেছে না, বলেছে 10 সেন্টিমিটার কিউব। আচ্ছা, সেন্টিমিটার কিউব মানে কি? সেন্টিমিটার কিউব মানে এটা কিন্তু এমএল, ঠিক আছে? যেখানে সেন্টিমিটার কিউব আছে সেটাকে এমএলই তুমি ধরে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। যাই হোক 10 ml দ্রবণে 0.10 গ্রাম হিমোগ্লোবিন আছে, এরকম একটি দ্রবণের অভিস্রবণ চাপ বলে দিয়েছে, টর এককে বলে দিয়েছে। এবার বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে টেম্পারেচারে বলে দিয়েছে এবং হিমোগ্লোবিনটার আণবিক ভর নির্ণয় করতে বলেছে। আচ্ছা, একটু আগে আমরা কি বললাম যে দেখো হিমোগ্লোবিন বা হচ্ছে গিয়ে প্রোটিন এই সমস্ত উচ্চ আণবিক ভর যুক্ত হচ্ছে গিয়ে দ্রাব মলিকুল গুলোর হচ্ছে কি তোমার আণবিক ভর বের করার জন্য কিন্তু আমরা অভিস্রবণ চাপ এই পদ্ধতিটাকে ইউজ করব, তাই তো? এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেয়। আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা কোন সূত্র ইউজ করবো তোমরা তো বুঝেই গেছো, পাই ইকুয়ালস টু সিআরটি। আচ্ছা, সিটাকে তাহলে ভেঙে লিখতে হবে, কি লিখবো বলো? ডাব্লিউ ইন্টু হাজার বাই এম ইন্টু ভি আর টি। আচ্ছা, এখানে কোনটা কি বলো? এখানে ডাব্লিউ তো হচ্ছে দ্রাবের ভর, তাহলে দ্রাবের ভর এখানে কত দেওয়া আছে? 0.10 এত গ্রাম দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে এম তো আমাদের কি করতে হবে? দ্রাবের আণবিক ভর বের করতে হবে। এখান থেকে ভিটা কিসে? ভি হচ্ছে আমাকে এমএলএ ভিটাকে আমাকে দেখতে হবে, বের করতে হবে। এখানে 10 ml ভলিউম বলে দেওয়া আছে। আচ্ছা, আর কি লাগবে এখান থেকে তোমার বলো? এখান থেকে এম হয়ে গেল, ভি হয়ে গেল, ডাব্লিউ কত দেওয়া আছে? ডাব্লিউ হয়ে গেছে। আচ্ছা, আর কিসে বসাবো বলো? আর কত বলো? 0.08। আচ্ছা, 0.0821 এত কি হয় না এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? আচ্ছা, এখান থেকে টি কিসে দেওয়া? টি আমাকে সবসময় কিসে বসাতে হবে বলো? পরম উষ্ণতায়, ডিগ্রি সেলসিয়াসে বসালে কিন্তু হবে না এখানে, তাহলে পরম উষ্ণতা তাহলে কত দেওয়া আছে না 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বের করতে বলেছে। তাই জন্য টিটা আমরা কি করব? 1 প্লাস 273 যোগ করে কেলভিন করে নেব, অর্থাৎ কি হবে না 274 কেলভিন আমরা টি পেয়ে গেলাম। আচ্ছা, পাইটা আমাদের দেওয়া আছে, পাই কত দেওয়া আছে বলো? পাই দেওয়া আছে 2.67 এত
টর দেওয়া আছে, তাই তো, এত টর দেওয়া আছে, কিন্তু আমি কি বললাম, আমরা আর কিসে বসাচ্ছি, এটিএম এ বসাচ্ছি, তাই জন্য আমাকে পাইটাকে কিসে বসাতে হবে, এটিএম এ বসাতে হবে। আমরা একটু আগে কনভার্সন গুলো আমরা বলেছিলাম যে কি বললাম, যে এক এটিএম সমান সমান কত টর, 760 এত টর হয়, তাই তো। আর যদি বারে দেওয়া থাকে তাহলে কি বলবো, যে 1.013 এত বার, তাই তো। বার আর টরের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না, টর মানে হচ্ছে 760, আর এমএমএইচজি আর টর একই কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করবো না, এটাকে 2.67 এটাকে আমরা 760 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে যেটা আসবে তত কি হয়ে যাবে না, এটিএম হয়ে যাবে। তাহলে টর বা যে এককে দেওয়া থাকে না কেন, আমাকে পাইটা কিন্তু এটিএম এ কনভার্ট করে নিতে হবে। তাহলে এবার প্রত্যেকটা ভ্যালু এখানে পুট করে দাও, পুট করে এখান থেকে এম এর মানটা বের করো। এম এর মান যা আসবে সেই মানটা তোমরা কি করবে, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে লিখবে। যদি না লিখো তাহলে আমি বুঝে যাবো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখোনি। তাহলে দেখো আমরা এখান থেকে নেক্সট পরবর্তী একটা উদাহরণ নিয়ে নেবো, যে উদাহরণটা তোমাদের WBCHSC বোর্ডের তোমাদের 2012 সালে কোশ্চেনটা এসেছিল। দেখো এখান থেকে কি বলেছে না, 300 কেলভিন উষ্ণতায় 500 ml 2.5% ইউরিয়ার জলীয় দ্রবণের সঙ্গে 500 ml 2% সুক্রোজের জলীয় দ্রবণ মেশানো হলো, মিশ্রিত দ্রবণের অভিস্রবণ চাপ বর্ণনা করতে বলেছে। অর্থাৎ কি ব্যাপারটা এরকম, দেখো দুটা দ্রবণ ছিল, এই একটা 500 ml দ্রবণ ছিল, আর একটা দ্রবণ ছিল 500 ml এর, একটা হচ্ছে 2% ছিল, একটা হচ্ছে 2.5% ছিল। এবার এই দুটো দ্রবণকে একটা নতুন পাত্রের মধ্যে মেশানো হয়েছে, এই পাত্রের মধ্যে অভিস্রবণ চাপ কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো এখান থেকে যে কনসেপ্টটা দেখো কিভাবে করা যেতে পারে, দেখো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন তুমি ব্যাপারটাকে এরকম করে নেবে, যে পাই ইজ ইকুয়ালস টু সিআরটি, এই সূত্রটা ইউজ করতে হবে সেটা আমরা বুঝেই গেছি। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের দুটা দ্রাব আছে, সেই দুটা দ্রাব থাকার জন্য মানে কি তাদের গাঢ়ত্বটা আলাদা হবে, তখন তুমি এরকম করে নেবে, তখন তুমি এইভাবে করবে যে পাই ইজ ইকুয়ালস টু C1 প্লাস CE2 এটা করে আরটি করবে। এবার এই C1 মানে কি, ধরে নাও তুমি প্রথম দ্রবণটা, আর C2 মানে দ্বিতীয় দ্রবণটা। এবার এই জায়গাটা কিন্তু একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, সেটা দেখো যখন এটা আমরা লিখবো, চলো লিখবো আগে। এখানে কি বলেছে না, সি মানে কি, মৌলগতকে আমরা কিভাবে ভাঙবো না, ডাব্লু এখানে 1, W1 মানে কি এখানে C1। এবার তোমার কিন্তু W1 মানে আবার ধরে নিও না একটা দ্রাবক, কিন্তু এটা আমরা কি এক নম্বর দ্রবণটার আমরা কি বসাবো না, ভর বসাবো, ঠিক আছে। আচ্ছা, বাই এখানে কি আসে বলো, W বাই M1 ইন্টু ভি, এখানে V1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কি বসাবো না, V1 প্লাস V2। যখন মিশ্রিত দ্রবণ থাকবে তখন কিন্তু আয়তনটা কিসে বসাবো না, V1 V2 দুটাই বসাবো, ঠিক আছে। এই জায়গাটাই মেন তোমাদের ফলো করতে হবে, যে যখন এখানে ভলিউমটা আমরা বসাবো সেটা কিন্তু মিশ্রিত দ্রবণের, দুটা দ্রবণের একসঙ্গে বসাবো। এবং এটাকে যদি আমরা দ্রবণটাকে যদি ml এ বসাতে যাই তাহলে উপরে কি করবো না, 1000 দিয়ে গুণ করে নেবো। এটা গেল C1 এর ক্ষেত্রে। একরকম ভাবে C2 এর ক্ষেত্রে কি হবে না, হচ্ছে কি তোমার W2 ইন্টু 1000 বাই এখান থেকে কি আসবে না, M2 ইন্টু এখানে কি করবো না, V1 প্লাস V2 বসাবো, ঠিক আছে। এটা গেল মিশ্রিত দ্রবণের এটা, এবং এখান থেকে আরটি বসাতে হবে। এবার এখান থেকে কি কি দেওয়া আছে দেখো কোশ্চেনের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের ফলো করতে হবে, যেখানে যে ডাব্লুটা দেওয়া আছে না, এই ডাব্লুটা কিন্তু এখানে তোমার ডাইরেক্ট 2.5% দেওয়া আছে। তার মানে কি এখান থেকে তোমার কত এমএল বলেছে, না 500 ml। এবার 2.5% মানে কি, এবার তোমাকে কিন্তু এই জায়গাটা আমি বারবার করে বলছি, এই জায়গাটা তোমাদের ভালো করে ফলো করতে হবে। সেটা হচ্ছে কি 2.5% মানে হচ্ছে কি তোমার 100 ml এর মধ্যে 2.5 গ্রাম ইউরিয়া আছে, তাই না, 100 ml এর মধ্যে। তাই জন্য যখন দুটো ভিন্ন দ্রবণ থাকবে, প্রথমে তুমি এক কাজ করবে কি, এই যে এই ডাব্লুটা তুমি বসাচ্ছ, এই ডাব্লুটা মানে কি তুমি 500 ml এর বসাচ্ছ, কিন্তু তার মানে এই ডাব্লুটা তোমাকে 500 ml এর মধ্যে আগে বের করে নিতে হবে। তো তার মানে এখানে যে 2.5% আছে, 2.5% থেকে যদি আমরা তুলি তাহলে এখান থেকে কি আসবে না, উপরে কি হয় 2.5 গ্রাম উপরে থাকে, আর নিচে কি থাকে ml থাকে, তাহলে 100 ml, এটা হচ্ছে পার্সেন্টেজটার জন্য আসলো। এবার কি আছে না, 100 ml এর মধ্যে 2.5 গ্রাম আছে, কিন্তু আমাদের দ্রবণটা কতটা নিয়েছি, 500 ml নিয়েছি না, তাই জন্য 500 ml এর মধ্যে এই ইউরিয়া কতটা আছে সেটা কিন্তু তোমাকে বের করে নিয়ে সেই ওয়েটটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা যদি 500 ml এর মধ্যে বের করতে চাই তাহলে কি করবো, এটা 100, আমরা নরমাল ঐকিক নিয়ম ফেলে দিতে পারি কি না, তোমার 100 ml এর মধ্যে আছে কত না 2.5 গ্রাম আছে, তাহলে 1 ml এর মধ্যে কতটা আছে না 2.5 গ্রাম বাই 100,
ইন্টু তোমার কি হবে না 500 ml এর মধ্যে যদি বের করতে চাই তাহলে 500 এখানে গুণ হয়ে যাবে, আমরা 500 দিয়ে এখানে গুণ করে দেবো। অর্থাৎ কি যে দ্রবণটা থাকবে সেই দ্রবণটা দিয়ে যদি গুণ করে দিই, যে পার্সেন্টেজটা আসবে সেটাকে ওই দ্রবণের আয়তনটা যদি গুণ করে দিই তাহলে আমরা ওই 500 ml এর মধ্যে কতটা আছে সেটা বের করে নিতে পারবো। অর্থাৎ কি এখানে যে আমার 2.5 গ্রাম বা এটা আসলো, এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে কি করবো না 500 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমি 500 ml এর মধ্যে কতটা ইউরিয়া আছে সেটা আমরা বের করে দিতে পারবো, তাই না? 500 ml এর মধ্যে ইউরিয়া আমরা বের করে দিতে পারবো। একই রকম ভাবে তোমাকে তাহলে ইউরিয়ার ক্ষেত্রে তাহলে এখানে আমরা কি কি লাগবে বলো, এখানে বের করে নাও। পাশে আমরা ইউরিয়ার ক্ষেত্রে 1 নম্বর দ্রবণটা আমরা ইউরিয়ার দ্রবণ ধরেছি, তাহলে এখানে কি করবো W1 কিভাবে পাবো, W1 তো আমরা পেয়ে গেলাম, কি এটা ক্যালকুলেশন করে দেখবো কত আসবে না তোমার হচ্ছে গিয়ে কত 12.5 গ্রাম, এটা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে, কারণ এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 12.5 গ্রাম এটা পেয়ে গেলাম আমরা W1 মানে কি ইউরিয়ার ভরটা। একেবারে ইউরিয়ার আণবিক ভর তোমাদের জানা আছে কত হয় বলো না 60 গ্রাম, এটা থেকে ইউরিয়া 60 গ্রাম পার মোল। আচ্ছা একই রকম ভাবে আর কি লাগবে আমাদের বলো, আচ্ছা V1 প্লাস V2 তোমার কি টোটাল V টা কত আসবে, টোটাল V কত আসবে বলো, এখান থেকে হচ্ছে 500 প্লাস 500 তাহলে টোটাল কত হবে না 1000 ml হবে। আচ্ছা এটা গেল তোমার হচ্ছে ইউরিয়ার ক্ষেত্রে হয়ে গেল। একই রকম আমাদের একটা কি আছে, এবার 2% সুক্রোজের জলীয় দ্রবণ আছে, তাহলে একই রকম 2% সুক্রোজের দ্রবণের ক্ষেত্রে বের করে নিতে হবে, তাহলে এখান থেকে পাশে বের করে নাও W2 কত আসবে, তাহলে W2 2% মানে কি 2/100 ইন্টু 500 ml এর মধ্যে বের করতে হবে, তাহলে 500 ml এর মধ্যে বের করলে কত আসবে বলো, এই শূন্য কেটে গেল, তাহলে 10, তাহলে 10 গ্রাম আসবে তোমার সুক্রোজের ভরটা। আচ্ছা এর M2 কত হবে বলো, সুক্রোজের M2 জানা আছে আমাদের 342 হয়, 342 গ্রাম পার মোল। আচ্ছা আর কি লাগবে বলো, আচ্ছা এখান থেকে টোটাল V তো আমরা জানাই আছে, তাহলে বসাও, আর এর মান কিসে বসাবো 0.0821, আর T মান তো আমাদের দেওয়া আছে 300 কেলভিন, তাহলে প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম, এখানে বসাও এবার, তাহলে এখান থেকে কি বসাবো W1 এর মান কত বসাবো না 12.5 বাই M1 কত বসাবো 60 ইন্টু এখান থেকে টোটাল ভলিউম কত 1000, উপরে একটা 1000 ছিল, 1000 দ্বিগুণ করে দাও। আচ্ছা একই রকম ভাবে এর ক্ষেত্রে বের করে বসাও, এটা কত আসবে 10 ইন্টু এখানে 1000 বাই M2 কত 342 ইন্টু এখান থেকে 1000, এটা হলো ইন্টু এখানে আর এর মান কত বসাবো 0.0821 ইন্টু টেম্পারেচার কত বসাবো না 300, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে 5.85 এত ATM আসবে। তাহলে ব্যাপারটা বুঝে গেলে যে কিভাবে অঙ্কটা করলাম। তারপরে দেখো তোমরা এখন থেকে মনে রাখবে কি প্রসেসটা আমি বলে দিচ্ছি, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই তোমাকে বলবে দুটো মিশ্রিত দ্রবণ, তাহলে তখন কি করবে, প্রথমে ওই যে যত এমএল বলবে, তোমাকে যদি বলে যে 600 ml এর সঙ্গে আরেকটা 600 ml মেশানো হলো, বা তোমাকে যদি বলে 500 ml এর সঙ্গে 200 ml মেশানো হলো, তাহলে প্রথমে কি করবে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, তাহলে তুমি 500 ml এর মধ্যে আগে বের করে নেবে। কিন্তু মানে যে দুটো দ্রবণ বের করা হচ্ছে, দ্রবণ 1 এবং দ্রবণ 2 এর মধ্যে কত গ্রাম দ্রাবটা আছে সেটাকে বের করে নিয়ে সেই কিন্তু তুমি তারপরে কিন্তু সূত্রটা ইউজ করবে। নেক্সট আমরা পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে নেব। দেখো এই অঙ্কটা তোমাদের সম্ভবত 2018 কি 19 সালে এসেছিল এই কোশ্চেনটা, এই দুটোর মধ্যে একটা সালে এসেছিল, তোমরা একটু দেখে নিও। তবে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে একটা কনসেপ্ট লুকিয়ে আছে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে এখানে। কি বলেছে না মানব দেহের রক্ত 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লুকোজের 5.722% W/B জলীয় দ্রবণের সঙ্গে আইসোটোনিক হয়। আইসোটোনিক মানে কি বললাম, আইসোটোনিক মানে দুটো দ্রবণের অভিসরণ চাপ সমান হবে। অর্থাৎ কি রক্তের অভিসরণ চাপ বের করতে বলেছে। তোমাকে কি বলেছে না গ্লুকোজের দ্রবণ বলে দেওয়া আছে এবং তোমাকে রক্তের অভিসরণ চাপ বলে দিয়েছে, মানে বের করতে বলেছে। তাহলে তুমি কি দেখো, তাহলে গ্লুকোজের এই এত পার্সেন্ট দ্রবণটার আমরা আগে অভিসরণ চাপটা বের করে নেব, এবং যেহেতু আইসোটোনিক বলেছে তাই জন্য এই দ্রবণের যে অভিসরণ চাপ হবে সেটা রক্তের অভিসরণ চাপ সমান হবে, তাই তো। তো তাহলে চলো, তাহলে আমরা এখান থেকে কি করবো, আমাদের কোন সূত্রটি ইউজ করতে হবে না পাই ইজ ইকুয়ালস টু CRT এই সূত্র ফেলতে হবে। আচ্ছা সিটাকে ভেঙে লেখো W ইন্টু 1000 বাই M ইন্টু V, এখানে V কিসে বসাবো না ml এ বসাবো। আচ্ছা এখান থেকে R ইন্টু T, আচ্ছা কি কি দেওয়া আছে চলো বসাও, একদম সিম্পল। আচ্ছা W দ্রাবের ভর কত দেওয়া আছে, আচ্ছা এটাকে যদি আমরা পার্সেন্টেজ মানে কি 5.722 এত পার্সেন্টেজ যদি ভেঙে, তাহলে উপরে গ্রাম আর নিচে কি থাকবে, নিচে 100 ml আসবে। তাহলে এখান থেকে W কত হবে 5.722 এত গ্রাম, ঠিক। আচ্ছা আর কি দেওয়া আছে, V দেওয়া আছে, কত দেওয়া আছে না 100 ml দেওয়া আছে V। আচ্ছা আর কি লাগবে তোমার বলো, V পেয়ে গেলেন। আচ্ছা M কি বলেছে, গ্লুকোজ দ্রবণ, গ্লুকোজের তো আণবিক ভর আমাদের মনে আছে কত বলো 180, গ্লুকোজের 180। আচ্ছা আর কি লাগবে এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা আর এর মান তো আমরা জানি 0.0821 এত ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা টেম্পারেচার বলো, টেম্পারেচার কত বলে দিয়েছে, কত উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে 27টা আমরা কিসে 87 রাখবো না কেলভিনে করবো, কেলভিনে করে নিতে হবে। কেলভিনে করার জন্য 273 যোগ করে নেবো,
তাহলে 273 যোগ করলে কত আসবে বলো? 300 কেলভিন আসবে। আচ্ছা আর কি আমাদের লাগবে? সবই তো পেয়ে গেলাম, সবই করো। যদি বসাবো এখান থেকে, তাহলে বসালে কত আসবে? W কত বসাবো? 5.722 ইন্টু তোমার কত 1000 বাই m এর মান কত 180, v কত 100, আচ্ছা আর এর মান 0.0821, আচ্ছা t কত না 300, এত কি আসবে না এত এটিএম আসবে। 7.82 এত এটিএম। তাহলে এটা কি হলো না, গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ পেয়ে গেলাম। এটা কি, তাহলে এটা যেহেতু তোমাকে যেহেতু বলেছে যে গ্লুকোজ দ্রবণটা হচ্ছে গিয়ে রক্তের দ্রবণের সঙ্গে আইসোট্রনিক, তাহলে কি বলবে যে যেহেতু গ্লুকোজ দ্রবণটি রক্তের দ্রবণের সঙ্গে আইসোটোনিক, রক্তের চাপ কত তোমার হচ্ছে কি 5 কত আসছে 7.82 এত এটিএম। বুঝে গেছো কিভাবে করতে হবে? তাহলে দেখো এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নেব। দেখো এই এমসিকিউ কোশ্চেন গুলো তোমার এগুলো কি করবে না, তোমরা এগুলো নিজেরা সলভ করবে, করে নিয়ে কমেন্ট বক্সে এর অ্যান্সার গুলো কমেন্ট করবে। আমি তাও একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে না, প্রথম কোশ্চেনটা বলেছে কোন তথ্যটি সঠিক নয়, কোনটা ভুল আছে এখান থেকে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করতে পারবে? দেখো তার জন্য কি বলেছে না, পাই সমানুপাতিক 1/v যখন টি টা স্থির। আচ্ছা এখান থেকে আমরা কি করবো, আমাদের সেই ভ্যান টপের সূত্রটা পাই ইকুয়ালস টু কি আছে না সি আর টি আছে। এবার সি টাকে আমরা কি n/v ভেঙে লিখতে পারবো, আর টি পাই। দেখো এই কনসেপ্টটাকে ইউজ করে এখান থেকে কোনটার সঙ্গে কোনটা সমানুপাতিক হবে সেই কনসেপ্টটাকে ইউজ করে এখান থেকে কোনটা ভুল আছে সেটা তোমরা খুঁজে বের করতে পারবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে না, বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.5 গ্রাম প্রোটিন 600 ml জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ বলে দেওয়া আছে। mmHg তে এটাকে এটিএম করে নিতে হবে। প্রোটিনটার আণবিক গুরুত্ব কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে, সেটা বের করবে, বের করে কোনটা হবে সেটা উত্তরটা লিখবে কমেন্ট বক্সে। 3 নম্বরটা দেখো কি বলেছে, 33.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5% W/V গ্লুকোজের জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ কত, কোনটা হবে সেটা বের করে নিজে কমেন্ট বক্সে লিখবে। দেখো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে অভিস্রবণ চাপের যে ব্যবহারিক প্রয়োগগুলো, অর্থাৎ কি প্রত্যেক জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো অভিস্রবণ চাপ দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো, তো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং বিপরীত অভিস্রবণ যেটা একটা গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারের জন্য, সেই বিপরীত অভিস্রবণটা আমরা পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে ক্লাসটি শেষ করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।